শপিং মল দোকানপাট খোলার ঘোষণায় শঙ্কায় মানুষ, করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি। করোনা নমুনা সংগ্রহে ঢাকায় বসছে ৪৫ বুথ, বাড়ি বাড়ি যাবে না আইইডিসিআর। করোনার ওষুধ বাজারে আসছে এ মাসেই, তৈরি করছে বেক্সিমকো সহ ৬ প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতে সক্রিয় প্রতারক চক্র স্কলারশিপের নামে হাতিয়ে নিচ্ছে টাকা। এবং করোনায় ভারতে একদিনে মারা গেল ১৭৫ জন, বিশ্বে মৃত ২.৫ লাখ ছাড়িয়েছে। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জানাচ্ছে শিরোনাম, চলে যাও পুরো সংবাদে। একদিকে বাড়ছে করোনা সংক্রমণ, আরেকদিকে খুলছে শপিং মল। এই পরিস্থিতিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সাধারণ মানুষ। তারা বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে, একই সাথে অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়া এবং সামাজিক দূরত্ব মেনেও চলতে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষকে। কিন্তু পোশাক কারখানা, শপিং মল, দোকানপাট খুললে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা জনগণের। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি বেসরকারি অফিসে ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হলেও ঈদকে সামনে রেখে শর্ত সাপেক্ষে আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে খুলছে হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট, শপিং মল। একই সাথে সীমিত আকারে চালু হচ্ছে আরও বেশ কিছু খাতের প্রতিষ্ঠান। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। টানা ১ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত হচ্ছেন ৫০০-র বেশি মানুষ। এই অবস্থায় বন্ধ থাকা দোকানপাট, শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তে সংক্রমণের ঝুঁকি ছড়িয়ে পড়ার আশঙ্কা সাধারণ মানুষের। আমরা অনেকটা ঝুঁকির মধ্যে পড়ছি, কারণ আমরা বাইরে এসে যখন অনেক মানুষের সাথে মিশবো, তখন এই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু আগের থেকে বেশি থাকবে। প্রতিদিন নিত্য নতুন সংক্রমণের রেকর্ড হচ্ছে, সে পরিস্থিতিতে আসলে শপিং মলগুলোকে খুলে দেওয়া এবং পাবলিক প্লেসগুলোকে খুলে দেওয়া কোনো ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। একদিকে লকডাউন চলতেছে, আবার অন্যদিকে একের পর এক সবকিছু খুলে দেওয়া হচ্ছে। তো এইরকম একটা অবস্থায় যে আমরা আসলে যে কি করব আমরা কিন্তু বুঝতেছি না। তো মার্কেটে গেলে তো আমি সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারি। চলমান সংকটে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দোকান খোলার পর ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে সামাজিক দূরত্ব অনুসরণ সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। আমরা বেশ অনেকদিন সময় অতিবাহিত করেছি এবং সেক্ষেত্রে আমাদের লোকজনকে ঘরে রাখা এবং তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সেভাবে চলাতে আমরা বেশ বলবো যে অনেকটা কিন্তু আমরা অভ্যস্ত করতে পেরেছি। তবে ঈদের আগে শপিং মল, দোকানপাট খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১০ মে থেকে শপিং মল, দোকানপাট খোলার কথা থাকলেও এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় আসবাবপত্র, বিভিন্ন ধরনের দোকান খুলতে দেখা গেছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি এর আগে জানাচ্ছিলেন যে জীবিকার তাগিদেই আসলে এসব অপ্রয়োজনীয় দোকানপাট ব্যবসায়ীরা খুলছেন, তো সেই ক্ষেত্রে আসলে প্রশাসনের কি ধরনের তৎপরতা দেখছেন এই অমান্য করার জন্য? দেখুন, আজকে আমি সকাল থেকেই প্রায় বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিশেষ করে আমি এখন মোহাম্মদপুরে আছি। এই এলাকার চিত্রটি হচ্ছে সকাল থেকে আসলে প্রশাসনের কোনো উদ্যোগ কিন্তু গত কয়েকদিনেও আমরা দেখতে পাইনি, অনেকটা শিথিল হয়ে গেছে। এবং এই এলাকার চিত্রের কথা যদি বলি তাহলে আসলে সকাল থেকে হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স থেকে শুরু করে আসবাবপত্রের দোকান, চায়ের দোকানগুলো আসলে খোলার কথা না, সেগুলো কিন্তু আসলে সকাল ৭টা, ৭:৩০ থেকেই আস্তে আস্তে খোলা শুরু করছে। দিন যত বাড়ছে, বেলা যত গড়াচ্ছে, দোকানপাটের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যদিও বলা হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যে দুপুর 2টার মধ্যে সব দোকানপাট বন্ধ করে দিতে হবে এবং 4টার মধ্যে পরবর্তী সময় 2 ঘন্টা বাড়ানো হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু শুধুমাত্র মুদির দোকান এবং কাঁচা বাজার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে কোনো দোকান খোলাতে কিন্তু আসলে ডিএমপির পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি সেরকমটি করা হয় তাহলে আসলে
আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেই কিন্তু জানানো হয়েছিল। কিন্তু দিন যত গড়াচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা দেখেছিলাম সিটি কর্পোরেশন, তারাও একটি সময় অভিযান পরিচালনা করেছিল, সেটা কিন্তু অনেকখানি কমে গেছে। দিন বাড়ার সাথে সাথে তাদের তৎপরতা কমেছে এবং 10 তারিখ থেকে সিদ্ধান্ত আসলেও সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে থেকে মোটামুটি অনেক জায়গায় প্রায় সব দোকানই বলতে গেলে আসলে খোলা রয়েছে। সত্যি কথা বলতে 16 তারিখ পর্যন্ত যে ছুটিটি বাড়ানো হলো শেষ পর্যন্ত 5 তারিখ থেকে, সেই 16 তারিখে বাড়ানোর ক্ষেত্রে কিন্তু গণপরিবহন বন্ধ ছাড়া আর সরকারি অফিস বন্ধ ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু আসলে বন্ধ নেই। আস্তে আস্তে করে আপনি জানেন যে গার্মেন্টস খুলে গেছে, এছাড়াও মানুষজনের যে বেসরকারি যে সকল প্রতিষ্ঠান সেগুলো কিন্তু টুকিটাকি করে খোলা শুরু করেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিনই করোনা শনাক্তের যে রেকর্ড সেটি কিন্তু আসলে প্রতিদিনই ব্রেক করছে, কারণ গতকালকে যে সংখ্যাটি সেটি কিন্তু সবচেয়ে বেশি। তো যে একদিক থেকে মানুষের মধ্যে যে সংখ্যাটি বাড়ছে, মানে সংক্রমণের সংখ্যা বাড়ছে, সেদিক থেকে আসলে সরকার এমন সিদ্ধান্ত আসলে অনেকেই কিন্তু আসলে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে জনপ্রশাসনের মধ্যে যে বিষয়টি বলেছেন, তারা আসলে জনগণ অভ্যস্ত হয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আসলে বলা যায় আমরা দিন যত যাচ্ছে তত কিন্তু আমরা দেখছি মানুষ কিন্তু আসলে সচেতন হচ্ছে না, বরং আরো বেশি অসচেতন হচ্ছেন। তো সেই জায়গায় এই দোকানপাট খোলার সিদ্ধান্ত এবং নির্দিষ্ট দিনের আগে খোলা আসলে ঝুঁকির পরিমাণটা বেড়েই গেল। রাজধানী মোহাম্মদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। বিভিন্ন কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে ঢাকামুখী মানুষের চাপ। ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে করে ঢাকার প্রবেশ পথ পর্যন্ত আসলেও ঢাকার ভেতরে গণপরিবহন বন্ধ থাকায় নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়ছেন তারা। এদিকে ঢাকামুখী মানুষের ভিড় বাড়ায় এসব জায়গায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এ বিষয়ে আরো জানাতে রাজধানী গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, রাজধানী গাবতলী হচ্ছে অন্যতম একটি ঢাকাতে ঢোকার প্রবেশ পথ, সেখানে এই মুহূর্তে কি দেখছেন আপনি মানুষজনের চাপ এবং গাড়ি ঘোড়া কেমন দেখছেন? আসলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমিন বাজার ব্রিজ, এবং এই ব্রিজের ঢাকার ঢোকার প্রান্তে পুলিশের একটি চেকপোস্ট রয়েছে, এবং সেই চেকপোস্টের অতটুকু না গিয়ে ব্রিজের মাঝখানটাতে যারা ঢাকায় ঢুকছেন তারা নেমে যাচ্ছেন। এবং সেখানে নেমে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু ঢাকায় ঢুকতেছে, এবং ব্রিজের উপরে যেই জায়গাটাতে আসলে বেশ কিছু অটোরিকশা রয়েছে, এখানে নেমে আপনি বিভিন্ন প্রান্তে যেতে পারবেন। তবে যারা ঢাকায় ঢুকছেন তারা, যেহেতু পুলিশের একটি চেকপোস্ট রয়েছে ঢাকার মানে আমিন বাজারের ঢাকার প্রান্তে, সেইখানটাতে পর্যন্ত যেতে দিচ্ছে না। পুলিশ সদস্যরা ওখানে চেকপোস্ট থাকার কারণে যারা ঢাকায় ঢুকছেন তারা মাঝখানে নেমে গেছেন, এবং নেমে গিয়ে তারা হচ্ছে পাশে যে লিংক রোড রয়েছে সেই লিংক রোডে অপেক্ষমান সিএনজি রয়েছে, অটো রিক্সা রয়েছে, ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, নানাবিধ পরিবহন রয়েছে, এবং তাতে করে তারা আসলে গন্তব্য যাচ্ছেন। আপনি এখান থেকে যেহেতু দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গার লোকজন আসলে এই প্রবেশ পথটি দিয়ে, অন্যতম যে 4টি প্রবেশ পথ রয়েছে তার মধ্যে এটি একটি, সেক্ষেত্রে তারা এখান থেকে ঢুকে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সিএনজি রয়েছে, এখানে ব্যাটারি চালিত অটো রিক্সা রয়েছে, এতে করে তারা নানান গন্তব্যে যাচ্ছেন। এই রিক্সাগুলো কিন্তু এখন ঢাকার বিভিন্ন প্রান্তে অবাধে যেতে পারছে, অর্থাৎ পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে না। পুলিশের তৎপরতা আমরা দেখেছি একটু ঢিলেঢালাভাবে তারা সেটি পালন করছেন, অর্থাৎ তাদেরও আসলে তারা আনুষ্ঠানিকভাবে যেটি বলেছেন তাদের আসলে ওইভাবে কোনো কঠোর নির্দেশনা নেই। আমরা প্রথমে যেমনটা দেখেছিলাম যে চলতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে, রিক্সা চলতে দেওয়া হচ্ছে না। এখন যেহেতু সব সড়কেই বাস যেহেতু চলছে না, সব সড়কেই যেহেতু অবাধে রিক্সা চলাচল করতে পারছে, সেক্ষেত্রে রিক্সাওয়ালারা সেই সুযোগটা নিচ্ছেন, এবং যারা ঢাকাতে ঢুকছেন ভেঙে ভেঙে তারা আসলে নেমে তাদের গন্তব্যে যাওয়ার জন্য রিক্সা ব্যবহার করছেন, সিএনজি ব্যবহার করছেন। এবং আমরা দেখেছি যে সিএনজি আপনি জানেন যে খুবই মানে খুবই ছোট, যেহেতু সেক্ষেত্রে সামাজিক দূরত্ব কিন্তু অনেকে ব্যাহত হয়েছে। তারা সেইখানটাতে ওয়েট করছে, অর্থাৎ 1 জন 2 জন 3 জন ডেকে ডেকে তারা সিএনজিতে তুলছেন, এবং পরবর্তীতে যে যার গন্তব্যে যাবেন সেই গন্তব্যে নিয়ে যাচ্ছেন, এরকম একটি বিষয় দেখেছি। আবার লোকাল যে বিষয়টি থাকে, আপনি জানেন যে সিএনজি কিন্তু আমরা লোকাল চলতেও দেখেছি, অর্থাৎ আপনি মহাখালী যাবেন, আপনাকে মহাখালী নেমে দিয়ে ওখান থেকে আবার তারা হয়তো আব্দুল্লাহপুর, উত্তর আব্দুল্লাহপুর যাবে। তো এই হচ্ছে আসলে এখানকার পরিস্থিতি। বাদ যেহেতু বন্ধ নেই, সেক্ষেত্রে ঢাকায় যারা ঢুকছেন তাদের ভোগান্তি হচ্ছে, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা একটু বেশি খরচ হচ্ছে, টাকা একটু বেশি দিতে হচ্ছে, কিন্তু ওইভাবে যে তারা যেতে পারছে না বা পথে বসে আছে এরকম কোনো নির্দেশনা নেই। যেহেতু বাস বন্ধ বা গণপরিবহন বন্ধ, সেক্ষেত্রে যারা ঢাকায় ঢুকছেন তাদের গন্তব্য যেতে খুব বেশি এটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না, তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন যেহেতু রাস্তায় জ্যাম নেই। রাজধানীর গাবতলী থেকে সড়ক পরিস্থিতি জানছে সহকর্মী আলামিন হোসেন। এখন থেকে আর বাড়ি বাড়ি গিয়ে করোনায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর। ঢাকা শহরে বিভিন্ন স্থানে বসানো হচ্ছে 45টি বুথ। কাছের বুথে গিয়েই নমুনা দিয়ে আসবেন সন্দেহভাজন ব্যক্তিরা, এমন ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞদের অভিযোগ, কোনো প্রস্তুতি ছাড়াই নমুনা সংগ্রহ, ফল দেওয়ার দায়িত্ব থেকে আইইডিসিআরকে সরিয়ে আবারও পরিকল্পনাহীনতার পরিচয় দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে চাপ বাড়ছে নমুনা সংগ্রহের। নির্দিষ্ট হাসপাতালে গিয়ে ভুক্তভোগীরা জানাচ্ছেন দুর্ভোগের কথা। নমুনা দেওয়ার ঝক্কির পর যোগ হয় ফলাফল নিয়ে দুশ্চিন্তা, যেটি হাতে আসতে আসতে পেরিয়ে যায় সপ্তাহ। এই দীর্ঘসূত্রিতার দায় পড়ে আইইডিসিআর এর ওপর, কারণ রোগ পরীক্ষার মূল সমন্বয়ের দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি। নমুনার জট কমাতে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। সমন্বয়ের দায়িত্ব থেকে সরানো হয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরকে। এখন থেকে এই কাজটি করবেন স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের কিছু কর্মকর্তা। আমাদের তো রেগুলার কন্ট্রোল রুম একটা আছে, আর সমন্বিত একটা কন্ট্রোল রুম করা হয়েছিল। সেখানে আমরা প্রয়োজন অনুযায়ী যখন লোক বাড়ানোর দরকার মনে করছি লোক বাড়াচ্ছি। দায়িত্ব নেওয়ার পরপরই নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে করোনায় আক্রান্তের নমুনা সংগ্রহের কার্যক্রম থেকেও সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ব্র্যাকের একটা আলোচনাতে সিদ্ধান্ত হয়েছে তারা ঢাকা শহরে ৪৫টা বুথ তৈরি করবে। বুথে যে লোকজন তাদের স্যাম্পল দিবে, তাতে দ্রুততম সময়ে বেশি সংখ্যক স্যাম্পল কালেকশন করা যাবে। নমুনা সংগ্রহ ও পরীক্ষা প্রাথমিকভাবে অন্য ল্যাবরেটরিতে করবে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংক্রমণের এমন গুরুত্বপূর্ণ সময় কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বুথ করে কালেক্ট করবে, সে বুথ কবে হবে, কবে কালেক্ট হবে, আগেরটাকে বন্ধ করার আগে ওইগুলোকে ঠিক করে তারপর এটা করা উচিত ছিল বলে আমি মনে করি। নাইলে এইখানে যে দুর্ভোগটা জনগণের হবে সেটা কিন্তু আনরিপেয়ারেবল। আইডিসিআর এর অভিজ্ঞতা এবং তাদের সমন্বয়টা কাজে লাগানো দরকার। এখানে যদি কোনো দুর্বলতা থাকে সেক্ষেত্রে হয়তো কাজটা একটু বিলম্বিত হবে, কাজে জটিলতা বাড়বে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের শুরুতে এককভাবেই আইইডিসিআরকে নমুনার সংগ্রহ, পরীক্ষা ও পরীক্ষার ফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয়। তবে এখন থেকে করোনা নিয়ে শুধুই রোগতাত্ত্বিক গবেষণা করবে প্রতিষ্ঠানটি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির তৈরি করছে বাংলাদেশ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহ দেশের 6টি প্রতিষ্ঠানকে এই ওষুধ তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ মাসেই বাজারে আসার কথা এই ওষুধের। গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় এই ওষুধ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী ঔষধ প্রশাসন অধিদপ্তর। করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করে সফলতা পেয়েছে যুক্তরাষ্ট্র। এই ওষুধ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে এটি ব্যবহার হয়েছিল ইবোলার চিকিৎসায়। সম্প্রতি বাংলাদেশের 6টি প্রতিষ্ঠানকে রেমডেসিভি উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এগুলো হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, এফকেএফ ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং পপুলার ফার্মাসিউটিক্যালস। আমেরিকান গভর্নমেন্ট এটা অনুমোদন দিয়েছে এবং তারা ক্রিটিক্যাল পেশেন্ট এটা ইউজ করছে। করার পরে তারা বলছে যে এই ওষুধটির কার্যকারিতা আছে। ওদের এই তথ্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ওষুধটি ওই ক্রিটিক্যাল পেশেন্টে ইউজ করলে একটা ভালো একটা ফলাফল পাওয়া যাবে। বা আমাদের ডক্টররাও তো এই ওষুধটি প্রয়োগ করে তারপরে তারা ফিডব্যাক দেবে, তারাও দেখবে, তখনই হবে যে করছে ওষুধটি যে কার্যকর, আমাদের দেশের পেশেন্টের জন্য কার্যকর। অনুমতি পাওয়া 6 প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই কাঁচামাল আমদানি করে কাজও শুরু করেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি রেমডেসিভি এ মাসেই বাজারে আসার কথা। অন্য কয়েকটি প্রতিষ্ঠানের কাজও শেষ পর্যায়ে। এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড রেমডেসিভির উৎপাদন করতেছে এবং আমরা আশা করি যে 18 তারিখের মধ্যে আমরা বাজারজাত করব এবং ওই উৎপাদন করতেছে এবং আমরা আশা করি যে 18 তারিখের মধ্যে আমরা বাজারজাত করব এবং ওই উক্ত প্রোডাক্ট আমাদের দেশের জন্য খুব উপকার হবে এবং করোনা ভাইরাসের জন্য আশা করি যে আমরা জনগণ ভালোভাবে নিবে এবং উপকৃত হবে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির মতো আরও ওষুধ বাংলাদেশে তৈরি হবে আশা জনস্বাস্থ্যবিদদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা শনাক্তের দিক দিয়ে আবারও নতুন রেকর্ড। 24 ঘন্টায় শনাক্ত 688 জন, 57 দিনে শনাক্ত ছাড়ালো 10,000, আর মারা গেছেন 5 জন। এদের মধ্যে ঢাকার 3 জন। তবে আশার বাণী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টা সুস্থ হয়েছেন 147 জন।
প্রায় প্রতিদিনই শনাক্তের রেকর্ড ভাঙছে। প্রথম করোনা শনাক্তের 57তম দিনে মোট শনাক্ত ছাড়ালো 10,000-এর বেশি, অর্থাৎ মোট নমুনা পরীক্ষার 11.56% করোনায় আক্রান্ত। প্রতিদিনের মতোই সোমবার দুপুরেও অনলাইনে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে জানানো হয় গত 24 ঘন্টায় 6,260 নমুনা পরীক্ষায় শনাক্ত 188 জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে 5 জনের। বয়স বিভাজনে দেখা যায় যে 60 3 জন, 50 থেকে 60 একজন এবং 31 থেকে 40 বছর বয়সের মধ্যে একজন। এই 5 জনের মধ্যে 3 জন ঢাকার, একজন সিলেট এবং একজন ময়মনসিংহের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 147 জন। বিভাগ হিসেবে সবচেয়ে বেশি সুস্থ ঢাকায়, পরেই আছে ময়মনসিংহ। কুয়েত মৈত্রী হসপিটাল থেকে 13 জন, কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে 11 জন, ঢাকা মহানগর হসপিটাল 7 জন, রাজারবাগ পুলিশ লাইন থেকে 13 জন, লালকুঠি হসপিটাল মিরপুর থেকে 4 জন, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল থেকে 14 জন, ঢাকা ডিভিশনের 11 জন, চট্টগ্রাম ডিভিশন 7 জন, রাজশাহী ডিভিশন 3 জন, ময়মনসিংহ ডিভিশন 17 জন, রংপুর ডিভিশন 4 জন এবং সিএমএইচ থেকে 14 জন সুস্থ হয়েছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 জেলায় আরও 54 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে শনাক্ত হয়েছে 15 জন, যার মধ্যে 6 পুলিশ কর্মকর্তা ও 2 জন নার্স। আক্রান্ত পুলিশ সদস্যরা রংপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন, তারা পুলিশ কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন। চট্টগ্রামে নতুন শনাক্ত 16 জন, লক্ষ্মীপুরে শনাক্ত আরও 4 জন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স সহ জেলায় নতুন শনাক্ত 3 রোগী। পাবনা, রাজশাহী, পটুয়াখালী, ময়মনসিংহে পুলিশ ও নার্স সহ 2 জন করে রোগী শনাক্ত হয়েছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়ার করোনা শনাক্ত হয়ে হাসপাতালটি লকডাউন করা হয়েছে। এছাড়া জামালপুর, লালমনিরহাট, নাটোর, পঞ্চগড় ও যশোরে শনাক্ত হয়েছে 1 জন করে রোগী। এদিকে দিনাজপুরে শুক্রবার মারা যাওয়া ব্যক্তির নমুনার ফল কোভিড-19 পজিটিভ এসেছে। করোনা পরীক্ষার নমুনা জমা দিতে রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। সবচেয়ে বেশি ভিড় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে। দীর্ঘ সময় অপেক্ষা করেও সময় মতো নমুনা দিতে পারেনি বলে অভিযোগ অনেকের। পরীক্ষার পর টেস্টের ফল পেতেও উঠেছে ভোগান্তির অভিযোগ। দ্রুত করোনা পরীক্ষার ফল না পেলে সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনা পরীক্ষার নমুনা জমা দেওয়ার জন্য এই অপেক্ষা রাত থেকে। করোনা উপসর্গ নিয়ে শারীরিক কষ্ট সহ্য করেই বিএসএমএমইউ হাসপাতালের সামনে অপেক্ষার লক্ষ্য সকালেই যেন সম্ভব হয় টোকেন সংগ্রহ করা। হাসপাতালটি থেকে প্রতিদিন দেয়া হচ্ছে 350 টোকেন। তবে এর বিপরীতে নমুনা দিতে ভিড় করছেন প্রায় 1000-এর কাছাকাছি মানুষ। টোকেন সংগ্রহের অপেক্ষায় থাকা অনেকেরই রয়েছে জ্বর, কাশি সহ করোনা ভাইরাসে আক্রান্তের নানা উপসর্গ। তবে লম্বা লাইন ও ভিড়ের কারণে সামাজিক দূরত্বের নির্দেশনা পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না বলে জানান অনেকে। এখানে আসলে এখানে করে দুর্ব্যবহার, এটা কি কোনো কথা? আজকে আসলে বলে কালকে আসেন, কালকে 6টার দিকে এসে টোকেন নেবেন। একটা অসুস্থ মানুষ কি 6টার দিকে এসে কি দাঁড়া থাকতে পারবে? এটা রোগী পাঠিয়েছে টেস্ট হবে, যত দূরত্ব টেস্টে রিপোর্ট দেবে তত দূরত্ব আমাদের দেশ ভালো হবে। আমি রাত্রে 3টা থেকে দাঁড়িয়ে আছি করোনা টেস্ট করানোর জন্য। মানুষের ভোগান্তি নিরসনে টোকেন সংখ্যা আরও বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই মুহূর্তে ল্যাবের যে অবকাঠামো রয়েছে তাতে এর বেশি পরীক্ষা করা সম্ভব না বলেও জানান তারা। আমাদের প্রচেষ্টা চলছে মেশিনের সংখ্যা বাড়ানো যায় কিনা। আর মেশিন শুধু বাড়ালে তো চলবে না, সাথে সাথে টেকনোলজিস বাড়াতে হবে এবং কাঠামোগত অনেক কিছু পরিবর্তন করতে হবে। তবে সব কিছুই আমাদের মাথায় আছে। কিন্তু তো আপাতত দৃষ্টিতে কিন্তু গতকাল থেকে কিন্তু আজকে কিন্তু আমরা 100 রোগী কিন্তু বাড়িয়ে ফেলেছি। কিন্তু একই অবস্থা মুগদা জেনারেল হাসপাতাল সহ করোনা পরীক্ষার জন্য নির্ধারিত রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও। এদিকে শুধু নমুনা জমা দেওয়া নয়, পরীক্ষার পর ফল পেতে দেরি হচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকে। এই সমস্যার জন্য জনবল সংকটকে দায়ী করছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন আমাদের পরীক্ষার হারটা বেড়েছে, নমুনা সংখ্যা অনেক বেশি করা হচ্ছে 5000-এর উপরে, যার ফলে কিছুটা বিলম্ব ভাইরাস টেস্টে নিতে হয়তো 3 থেকে 4 দিন লেগে যায়। এটা যাতে খুব দ্রুত করা যায় সেটা আমরা কাজ করছি। ল্যাবগুলো স্থাপন করা, বুথগুলো যাতে বুথের মাধ্যমে খুব সহজে আমরা টেস্টটা করতে পারি, রোগীদের যাতে হয়রানির শিকার না হয়, ভোগান্তিটা যাতে কম হয়, সেই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু একসাথে মিলে কাজ করছি। নমুনা সংগ্রহের পর সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে ফলাফল না পাওয়া গেলে সেটি চিকিৎসা ও আইসোলেশনের জন্য কাজে লাগছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
করোনা স্বাস্থ্যবিধি মানছে না দেশের অনেক পোশাক কারখানা। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ রাজধানীর খুলে দেয়া পোশাক কারখানাগুলোর সতর্কতা নামমাত্র। বিধি বাস্তবায়নে ঢাকা ও গাজীপুরে অর্ধশতাধিক পরিদর্শন টিম কাজ করবে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। নির্দেশনা মানা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার সকাল 6:45 গাজীপুরের একটি পোশাক কারখানার দৃশ্য এটি। সামাজিক দূরত্ব দূরের কথা, মুখের মাস্কেই ফুটে উঠছে করোনা প্রতিরোধের দৈন্যদশা। দুপুর 2:30, ছুটির ঘন্টা বেজেছে সাইনবোর্ড এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সবসময় ট্রাই করতেছি সেফটি মেজার নেওয়া হয়, কিন্তু সামনে ওরা বুঝতে চেষ্টা করে না, সাডেনলি এসে পড়ে। বাচ্চা আগে আমরা এই জায়গায় রাইখে ডিউটি করতাম, এখন এই বাচ্চা রাখবো না ভাইরাসের কারণে, অনেক সময় সে রিস্ক কেটে নিব। বাইরে চলে গেছিলাম, 10-12 দিন পর আসা পড়ছি। বিজিএমই এর গাইডলাইন বলছে অর্ধেক শ্রমিক দিয়ে পালাক্রমে উৎপাদন করার কথা। বজায় রাখতে হবে 6 ফুট দূরত্ব ও পাশাপাশি নির্দেশনা আছে বায়োমেট্রিক হাজিরা বাতিলের। তবে মানা হচ্ছে শুধু হাত ধোয়া, জুতা জীবাণুমুক্ত করা আর শরীরের তাপমাত্রা মাপা। স্যানিটাইজার দেওয়া হয়, পরে যে পানি দিয়ে হাত মুখ ধোয়ার ব্যবস্থা হয় সেটাই, আর এর চেয়ে ভালো আর কোনো ব্যবস্থা হয়নি। আমি একটা বডি সিলাই করলাম, আরেকজনকে দিলাম, ওই বডিতে আরেকটা লোকে ধরলো। ধরার পরে এই যে ভাইরাসটা যদি আমার হাতে থাকে, তার জন্য হাতে যাইতেছে না। শুধু হাত ধোয়ার ব্যবস্থা, বাইরের ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থা, কিন্তু এটা কি স্বাভাবিক ব্যবস্থা নাকি এর থেকে আরো উন্নত বিশ্বে তারা লকডাউন দীর্ঘদিন করতেছে, কিন্তু সেই সূত্রে বাংলাদেশে লকডাউন শিথিল করে দিচ্ছে। কারখানাগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা ও গাজীপুরে 50টি পর্যবেক্ষক দল নামানো হয়েছে। এরই মধ্যে পর্যবেক্ষকরা প্রথম দফায় স্বাস্থ্যবিধি মানা না হলে সতর্ক করবেন এবং 2 দিনের মধ্যে সংশোধনের সুযোগ দেয়া হবে কারখানা মালিকদের। এরপরও অবস্থার উন্নতি না হলে কারখানার ইউডি বাতিল সহ আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে তাদের। এখন শুধু আমরা যে স্বাস্থ্যবিধিটা অনুসরণ করা হচ্ছে কিনা এইটা দেখবো আর কি। এর জন্য আমরা তো আমাদের ঢাকায় যে অফিস, ডিআইজি অফিস, এর অধীনে আছে 23টা টিম, আর আমাদের গাজীপুরে আছে 27টি টিম। যদি সমস্যা হয় সেগুলো তাৎক্ষণিকভাবে মালিকদেরকে বলবে, এবং এটা যদি তারা 2-1 দিনের মধ্যেই না করে, এটা অনতি বিলম্বে বলা হয়েছে যে যদি এটা ফুলফিল না করে তাহলেই আমরা মামলায় চলে যাব, আইনানুগ ব্যবস্থা নেব। তবে শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর দাবি পর্যবেক্ষণ করছেন তারাও। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় 96% কারখানায় স্বাস্থ্যবিধি মেনে চলছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক কারখানায় করোনা সতর্কতার বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের পোশাক কারখানাগুলো আজকের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। সেই সাথে করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরিদর্শন টিমের কোনো কার্যক্রম কি আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, যে সাভার শিল্পাঞ্চলের যে কারখানাগুলো চালু হয়েছে সেই কারখানাগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বা স্বাস্থ্যবিধির যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি কিন্তু সেই শুরু থেকে আমরা যেরকমটি দেখতে পেয়েছি আজকেও কিন্তু আমরা ঠিক তেমনটি দেখতে পেয়েছি। বাড়তি কোনো আমরা নিরাপত্তা ব্যবস্থা শ্রমিকদের জন্য নেওয়া হয়নি এমনটি আমরা দেখতে পেয়েছি। যে শুরু থেকে যেমনটি ছিল যে শ্রমিকরা যখন সকালে তাদের ভাড়া বাসা থেকে কারখানাতে কাজে যোগদান করতে আসছেন তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি শ্রমিকদেরকে কারখানার গেটে অনেকটা লাইনে দাঁড় করিয়ে তাদের শরীরের তাপমাত্রা মেপে তাদেরকে কারখানার ভিতরে প্রবেশ করানো হতো। এরপরে তাদেরকে জীবাণুনাশক দিয়ে তাদের হাত পা জামা কাপড় জীবাণুমুক্ত করে তাদেরকে তাদের কারখানার একদম যে তাদের যে মেশিন রয়েছে সেই মেশিন পর্যন্ত তাদেরকে যেতে দিত, এবং যাদের শরীরের তাপমাত্রা বেশি থাকতো তাদের কিন্তু কারখানা কর্তৃপক্ষ যে কারখানার গেটে থেকে ফিরিয়ে দিতেন, যে তাদের বাসায় থেকে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পরে তাদেরকে কারখানায় আসতে বলতেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলতেন। এই বিষয়গুলো ছাড়া কিন্তু আমরা বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিতে দেখিনি। যদিও সাভারে এরই মধ্যে 35 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে 10 জনই হচ্ছে পোশাক শ্রমিক। গতকালকেও প্রায় 40 জনের মতো নমুনা দিয়েছেন, যাদের অধিকাংশ হচ্ছে পোশাক শ্রমিক। তারপর আমরা কারখানা কর্তৃপক্ষের মধ্যে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখছি না, এবং শ্রমিক নেতারাও কিন্তু এই বিষয়টি অভিযোগ করছেন। তবে কিছু কিছু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আনা নেওয়ার জন্য পরিবহন সুবিধা দিচ্ছেন, যে তাদের বিভিন্ন মহল্লা থেকে যে স্টাফ বাস রয়েছে সেই বাসে করে কিন্তু শ্রমিকদের কারখানাতে নিয়ে আসছেন, এবং অনেক কারখানায় ঠিক তেমনি সকালে যেভাবে নিয়ে আসছেন তেমনি বিকেলে ছুটির পরে কিন্তু তাদেরকে বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে বাড়তি বিষয়। এবং এছাড়া সাভার শিল্পাঞ্চলের যদি একটু তদারকির কথা বলি প্রশাসনের বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু সাভার উপজেলা প্রশাসন চেষ্টা করছেন। এরই মধ্যে সাভার উপজেলা প্রশাসন বিভিন্ন কলকারখানার মালিকদের সাথে বৈঠক করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক না এনে যেন কারখানায় যেন উৎপাদন না চালানো হয় সেই ব্যাপারটি কিন্তু সাভার উপজেলা প্রশাসন একটু কঠোরভাবে মনিটরিং করছে।
সাভারের পোশাক কারখানাগুলোর পরিস্থিতি জানছিলাম। এদিকে কলকারখানা খুলতে থাকা বিভিন্ন জেলা থেকে নানা উপায়ে ঢাকায় প্রবেশ করছে মানুষ। এ বিষয়ে আরো জানতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, জানাবেন যে পাটুরিয়া ঘাটে মানুষের ভিড় কেমন দেখছেন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসন কতটা তৎপর? সকাল থেকে আসলে মানুষের চাপটা একটু বেশি ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চাপটা কিন্তু কমতে শুরু করেছে। আমরা যেটা দেখেছি যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ কিন্তু এই মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা হয়ে তারা ঢাকা ফিরেন, এবং যে জিনিসটা আমরা খেয়াল করেছি যে অনেক কর্মজীবী মানুষ কিন্তু গত 23 তারিখ থেকে ফিরছে, যে কারণে কর্মজীবী মানুষের সংখ্যাটা কমে গেছে। তবে এই সুযোগে কিন্তু যারা ঢাকায় বিভিন্ন কাজ করে, যারা কর্মজীবী মানুষ কিন্তু কলকারখানায় কাজ করেন না, কিন্তু তারাও কিন্তু ফিরছেন। আমি তাদের আইডি কার্ড, আমি বেশ কয়েকজনের আইডি কার্ড আমি দেখতে চেয়েছি, কিন্তু অনেকেই কিন্তু আইডি কার্ড গুলো দেখাতে পারেননি। তো যে বিষয়টা এখানে আমরা লক্ষ্য করেছি, যেসব কর্মজীবীরা তারা পাটুরিয়া হয়ে ফিরছেন পুরীতে, তাদের কিন্তু আসলে সেখানে আমরা কোনো যে সামাজিক দূরত্ব বলতে যে বিষয়টা, সেটি কিন্তু আসলে আমরা দেখিনি। আরেকটি বিষয় হলো যে এই যে এতদিন যে কর্মজীবী মানুষগুলো ফিরছেন, তাদের কারণে কিন্তু ইতিমধ্যে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে কিন্তু 5 জন কর্মকর্তা কিন্তু তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা নিজ নিজ বাসায় কিন্তু আইসোলেশনে তারা রয়েছেন। আরেকটি বিষয় হলো, জানেন যে সরকারি নির্দেশনা মোতাবেক কিন্তু গণপরিবহন বন্ধ রয়েছে, যে কারণে এইসব কর্মজীবী মানুষরা কিন্তু এই পাটুরিয়া এবং আরিচা হয়ে তারা কিন্তু বিভিন্ন যানবাহন করে তারা ঢাকায় ফিরছেন। এই কারণে কিন্তু তাদের নির্দিষ্ট পরিমাণের চেয়ে অনেক বেশি অর্থ তাদের গুনতে হচ্ছে, এবং অন্যদিকে যে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমি কথা বলেছি তাদের সাথে, তারা যেটা আমাকে জানিয়েছেন যে অনেক কলকারখানা হয়তো আগে খুলেছে 26 তারিখের পর থেকে, কিন্তু কিছু কিছু কলকারখানা কিন্তু গতকাল থেকে খুলেছে এবং গতকাল তাদের বেতন দেওয়া হয়েছে এবং সামনে তাদের বেতন দেওয়া হবে, যে কারণে এই যে চাকরি বাঁচাতে তারা কিন্তু বিভিন্ন ঝুঁকি নিয়ে তারা ফিরছেন। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পরিস্থিতি জানছেন সহকর্মী মঞ্জুর রহমান। করোনা পরিস্থিতিতে অসচ্ছল শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেওয়ার নাম করে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। শিক্ষা বোর্ড স্কলারশিপের নাম করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। এই চক্রের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। করোনার বিস্তার রোধে 18 মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী, যারা টিউশনি করে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারের খরচও চালাতো। তাদের এই দুরবস্থার সুযোগে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র আলী হাসান এরকম প্রতারক চক্রের হাতে পড়েন। ঢাকা শিক্ষা বোর্ডের নাম করে ফোন দিয়ে তাকে বলা হয় 2010 থেকে 2020 সালের মধ্যে যারা এইচএসসি পাশ করেছে, করোনা পরিস্থিতিতে তাদের সবাইকে 5,000 টাকা করে এককালীন সহায়তা দেয়া হচ্ছে। পরে তার মোবাইল ব্যাংকিং নম্বর এবং পিন নম্বর চায় প্রতারকরা। সন্দেহ হলে যাচাই করে তিনি দেখেন এটি ভুয়া। টাকা যাওয়ার পূর্বে একটা পিন কোড যাবে, সেটা দিতে বলে। তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা ফাঁদ, এটা একটা প্রতারণা। প্রলোভনে পড়ে অনেক শিক্ষার্থী পিন নম্বর দেয় তাদের অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। এমন বেশ কিছু অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন ডাকসু নেতারাও। নানানভাবে হচ্ছে যে এই শিক্ষার্থীদের হচ্ছে যে মানে প্রতারণার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরকে দেখেছি যে এরকম প্রতারণার শিকার হচ্ছে যে মানে প্রতারণার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরকে দেখেছি যে এরকম প্রতারণার শিকার হতে। তো এই প্রতারণার শিকার থেকে শিক্ষার্থীরা কিন্তু আসলে মানে খুব সাফার হচ্ছে। বোর্ড কর্মকর্তারা বলছে শিক্ষার্থীদের করোনাকালীন এরকম কোনো স্কলারশিপ দেয়া হচ্ছে না। আমরা শুনেছি কতিপয় প্রতারক শিক্ষার্থীদের কাছে বিভিন্নভাবে মেসেজ পাঠাচ্ছে, তাদেরকে সাহায্য করবে ইত্যাদি বলে, এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই প্রতারক চক্রের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার কথাও জানিয়েছে বোর্ড। করোনার কারণে সারা দেশ যখন এক ধরনের অস্থিরতার মধ্যে আছে, সেই সময় মানুষের দুর্বলতাকে পুঁজি করে এই প্রতারক চক্র প্রতারণায় নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে যেমন এই চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, সেই সাথে মানুষের মধ্যে সচেতনতাও বাড়াতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে। বসানো হচ্ছে করোনা পরীক্ষার বিশেষায়িত ল্যাব। রোগীদের চিকিৎসায় আধুনিক সব সুবিধা রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহ ডেমো টেস্টের পর পুরোদমে করোনা পরীক্ষার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পাবনায় গত 21 এপ্রিল প্রথম নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর থেকে সোমবার পর্যন্ত জেলায় 13 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য শহরের কমিউনিটি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে হাসপাতালটির 100 শয্যায় স্থাপন করা হয়েছে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার সহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ। শিগগিরই স্থাপন করা হবে ভেন্টিলেটর সম্পন্ন আইসিইউ। ডেডিকেটেড হসপিটাল এটা আসলে পজিটিভ কেসগুলো তাদের চিকিৎসা দেওয়ার জন্য এটা আমরা প্রস্তুত রেখেছি। এটা 100 শয্যা বিশিষ্ট। যখন কোনো উপসর্গ দেখা দিবে তখন আমরা এই ডেডিকেটেড হাসপাতালে এনে চিকিৎসা দেব। করোনা পরীক্ষার জন্য হাসপাতালে বসানো হচ্ছে বিশেষায়িত পিসিআর ল্যাব। পাবনা ছাড়াও আশপাশের জেলার মানুষ সেবা পাবেন এই হাসপাতালে। পাবনা তো আমাদের একটি ল্যাব হওয়ার জন্য, পিসিআর মেশিন বসানোর সহ একটি ল্যাব হওয়ার জন্য কথা অলরেডি চলছে। যতদূর সম্ভব আমরা তাড়াতাড়ি এখানে একটা টেস্ট ল্যাব আমরা যাতে করতে পারি। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এক সপ্তাহ পর থেকে পুরোপুরি চালু হবে ল্যাবটি। কালকে থেকে আমাদের পরীক্ষা শুরু হবে, কিন্তু আমরা করোনা সন্দেহভাজন রোগীদের আগামী সপ্তাহ থেকে আমরা পরিপূর্ণ সেবা দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করি। আমরা এখন করব স্বাস্থ্যকর্মীদের, পরবর্তীতে আমরা রোগীদের করা শুরু করব আগামী সপ্তাহ থেকে। এই ল্যাবে সরাসরি কোনো নমুনা নেওয়া হবে না। স্বাস্থ্যকর্মীরা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করবে। প্রতিদিন এখানে 92টি নমুনা পরীক্ষা করা যাবে। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর জনতা নোয়াখালী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আবু নাসের। আবু নাসের, ল্যাবে পুরোদমে আসলে করোনা পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং বলা হচ্ছে যে সরাসরি নমুনা সংগ্রহ করা হবে না, সেক্ষেত্রে আসলে এই প্রক্রিয়াটি কি হতে যাচ্ছে? নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, যিনি একাধারে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ছাত্রীদেরও জেলা সভাপতি ডাক্তার ফজলে আলাহি খান, মূলত তারাই এই বিষয়ে করোনা ল্যাব স্থাপনের বিষয়ে ঢাকা সহ স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে দেন দরবার করছিলেন। তো ডাক্তার ফজলে আলাহি খান জানিয়েছেন যে মূলত এই ল্যাবটিতে শুধু পরীক্ষা করা হবে করোনা ভাইরাস আছে কিনা, কিন্তু সেখান থেকে রিপোর্ট 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে, কোনো নমুনা সংগ্রহ করা হবে না। নমুনা সংগ্রহের বিষয়ে আগের যে প্রক্রিয়া রয়েছে সরকারিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগে সেটি অনুসরণ করা হবে, অর্থাৎ ইউনিয়ন, উপজেলা এবং বিভিন্ন পর্যায়ে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা নমুনা সংগ্রহ করবেন এবং সেটি নমুনাগুলো খুব যথাযথভাবে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে নিয়ে আসা হবে এবং সেখানে 24 ঘন্টার মধ্যে এটি পরীক্ষা সম্পন্ন করে আবার সংশ্লিষ্ট দপ্তরকে, যারা নমুনা নিয়ে আসবেন, যে বিভাগ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হতে পারেন, সিভিল সার্জন হতে পারেন বা স্বাস্থ্য কেন্দ্র, তাদেরকে আবার রিপোর্টটি দিয়ে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে ডাক্তার ফজলে আলাহি খান জানিয়েছেন যে মূলত পরীক্ষা সম্পন্ন করতে, রিপোর্ট পেতে তাদের মাত্র 2 ঘন্টা সময় লাগবে। তারপরও পুরো জেলা থেকে যে নমুনাগুলো আসবে সেই নমুনাগুলো সংগ্রহ করে অপেক্ষা করে যাতে প্রতিদিন বেশি সংখ্যক মানুষের পরীক্ষা করা যায়, সেজন্য একটু সময় নিয়ে 24 ঘন্টায় মোট 96 জনের পরীক্ষা সম্পন্ন করা হবে এবং 2 শিফটে কাজ শুরু করা হলে 192 জনের পরীক্ষা করা যাবে বলে ডাক্তার ফজলে আলাহি খান জানিয়েছেন। এই ক্ষেত্রে 2 শিফট শুরু করতে হলে তাদেরকে আরো জনবল দরকার, টেকনিশিয়ান দরকার। সেই ক্ষেত্রে সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তারা সহযোগিতা চেয়েছেন। মূলত এই যে করোনা ল্যাবটি স্থাপন করা হয়েছে এটি ছাত্রীদের নানা রকম দেন দরবারের ফলে একটি বেসরকারি প্রতিষ্ঠান ওএমসি নামে তারা তাদেরকে যে ল্যাবের জন্য যে সরঞ্জাম, বড় পিসিআর ল্যাব, আমরা পিসিআর মেশিন যেটি আমরা জানি সেটি সরবরাহ করেছে এবং তাদের সেই মেশিন দিয়ে আনুষঙ্গিক অনেক যন্ত্রপাতি আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে অলরেডি রয়েছে। সেগুলোর সাথে পিসিআর মেশিনটিকে স্থাপন করেই মূলত এই ল্যাবটি শুরু করা হয়েছে। তো সরকারের পক্ষ থেকে জনবল দিয়ে যদি সহযোগিতা করা যায় তাহলে 2 শিফটে শুরু করা যাবে এবং 2 শিফট শুরু করা গেলে প্রতিদিন 192 জনের পরীক্ষা সম্পন্ন করা যাবে। এতে করে শুধু নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নয়, পাশের চাঁদপুর এবং ভোলা জেলার
কিছু অংশের মানুষ এই সেবা পাবে বলে ডাক্তার ফজলে আলাহি খান জানিয়েছেন। আমরা জানি যে এখন ইতিমধ্যে প্রথমে নোয়াখালী অঞ্চলের মানুষের পরীক্ষা করা হতো ঢাকাতে, পরবর্তীতে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে অনেক বিড়ম্বনা শিকার হতে হয় এবং প্রায় 1 সপ্তাহ লেগে যায় পরীক্ষা প্রতিবেদন পেতে, এবং এতে করে রোগীর চিকিৎসা ক্ষেত্রে অনেক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হয়। ফলে এই ল্যাবটি চালুর ফলে নোয়াখালীর মানুষ আশায় বুক বেঁধেছে এবং তারা বিশ্বাস করে যে সরকারিভাবে যদি পর্যাপ্ত সহযোগিতা করা হয় এবং জনবল দেওয়া হয় তাহলে এটিকে আরো সুচারুভাবে চালানো যাবে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীর পিসিআর ল্যাবের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আবু নাসের। করোনা সংকটে যশোর, ঝিনাইদহ, মাগুরায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনছেন সেনা সদস্যরা। পরে ওই সবজি ত্রাণ হিসেবেও বিতরণ করা হচ্ছে। এতে ন্যায্য মূল্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক চাষিরা। করোনা সংকটে পরিবহন খরচ বাড়ায় বিপাকে যশোর ও আশপাশের জেলার সবজি চাষিরা। সময়মতো বিক্রি করতে না পারায় মাঠেই নষ্ট হচ্ছিল সবজি। এমন অবস্থায় মাঠে গিয়ে চাষিদের কাছ থেকে সবজি কিনছে সেনাবাহিনীর যশোর 55 পদাতিক ডিভিশনের সদস্যরা। মাস জুড়ে চলবে এই কার্যক্রম। বর্তমান এই করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যশোর ক্যান্টনমেন্টের প্রায় 40টি ইউনিট তাদের নিত্য প্রয়োজনীয় সবজি যশোর সহ আশেপাশে ঝিনাইদহ, মাগুরা এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ক্রয় করছে। এটা আমাদের নিত্য প্রয়োজনীয় ডিমান্ড পূরণ করছে। চাষিরা বলছেন এমন উদ্যোগে কমেছে পরিবহন খরচ, ন্যায্য মূল্য পাচ্ছেন তারা। সেনাবাহিনী মাঠ থেকে কিছু কিছু সবজি সংগ্রহ করার কারণে আমরা তো যাই হোক একটু লাভবান আর কি। খরচাগুলো বেঁচে যাচ্ছি, ভ্যান ভাড়াটা বেঁচে যাচ্ছে, হাট খরচ বেঁচে যাচ্ছে, এটা আমাদের লাভজনক হচ্ছে আর কি। সেনাবাহিনী একদম কৃষক পর্যায়ে মাঠে যে আমাদের সবজি ক্রয় করে নিয়ে আসতেছে। এই সবজি কিন্তু শুধু তারা তাদের সেনাবাহিনীর মধ্যে, তাদের লোকের মধ্যে, তাদের জওয়ানদের মধ্যে, তাদের অফিসারদের মধ্যে বিক্রি করছে তা না, সেটাও যেমন করছে, সাথে সাথে বিভিন্ন জায়গায় এই সবজি ত্রাণ হিসেবেও দিচ্ছে। কৃষি কর্মকর্তা বলছেন করোনা পরিস্থিতিতে কৃষকদের যেন ক্ষতি না হয় সেজন্য তারাও কাজ করছেন। বর্তমানের এই করোনার পরিস্থিতিতে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসতে পারতেছে না, না আসার কারণে আস্তে আস্তে আমরা কৃষক পর্যায়ে আসলে দামটা একটু কমে গেছে। আমরা চেষ্টা করতেছি যে এটা কিভাবে এদের ব্যবহার করা যায়, এই কৃষক যাতে না ক্ষতিগ্রস্ত হয়। কৃষি বিভাগ বলছে চলতি বছর যশোরে 12 লাখ টন সবজি আবাদের লক্ষ্যমাত্রা আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর প্রভাবে পরিবহন বন্ধ এবং ক্রেতা সংকটে উৎপাদিত ফসল নিয়ে বিপাকে খাগড়াছড়ি কৃষকরা। খেতেই নষ্ট হচ্ছে সবজি, দাম না থাকায় বাধ্য হয়ে খাওয়াতে হচ্ছে গবাদি পশুকে। লোকসান থেকে বাঁচতে কৃষকদের উৎপাদিত সবজি দ্রুত বিপণনের উদ্যোগ নেওয়ার আহ্বান ক্ষতিগ্রস্ত কৃষকদের, আর দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে খাগড়াছড়ির সমতল ভূমিতে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করে অধিকাংশ কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে বেশ ভালো, কিন্তু তারপরও স্বস্তিতে নেই তারা। করোনা ভাইরাসের প্রভাবে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকা ও ক্রেতা সংকটে ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা। খেতেই নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। অনেকে দাম না পেয়ে বাজারে ফেলে আসছেন, আবার অনেকে অবিকৃত সবজি খাওয়াচ্ছেন গবাদি পশুকে। কি করবো, 3 টাকা 4 টাকা কেজি কিনে এখান তো বাজারে নিয়ে পোষায় না ভাই। গ্রাহক নাই, আমরা বেচমু কোন জায়গায়? বাজারে নিলে বেচা লাগে 5 টাকা। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছেন চাষিরা। তাদের দাবি, উৎপাদিত সবজি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিপণনের ব্যবস্থা নিলে বড় রকমের আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারে তারা। করোনা ভাইরাস আসছে এই পর্যন্ত কোনো কৃষি অফিসার আমাদের কাছে আসে নাই, কোনো সযুক্তি দেয় নাই, আমাদের সাথে কোনো দেখা করে নাই। কৃষি কর্মকর্তা যিনি আছেন উনি যদি প্রশাসনের মাধ্যমে শহরগুলোতে এই বাজারজাত করত তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পেত। তবে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের কৃষকদের পণ্য যেন নির্বিঘ্নে বিভিন্ন জেলায় যেতে পারে, যাতে করে আমাদের ফসল নষ্ট না হয়। সবজি বিপণনের উদ্যোগ দ্রুত না নেওয়া হলে উৎপাদন খরচও তুলতে না পারার শঙ্কায় খাগড়াছড়ির কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডাক বিভাগের জরুরি সেবা সাধারণ ছুটির বাইরে থাকলেও চুয়াডাঙ্গার 2 উপজেলায় বন্ধ রয়েছে সেবাদান। এর মধ্যে আলমডাঙ্গার ডাকঘরের প্রধান ফটকে ঝুলছে তালা, আর দামোহদা ডাকঘরের দরজা বন্ধ রেখে ভেতরে অলস সময় কাটে কর্মকর্তাদের। তবে সীমিত সেবা দেওয়ার দাবি তাদের। নিয়মিত ডাকঘর খোলা না থাকায় পেনশন ও সঞ্চয় স্কিমের 7,000 গ্রাহক তুলতে পারছেন না টাকা। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার সদর পোস্ট অফিস তালাবন্ধ।
মাসিক অবসর ভাতা ও সঞ্চয়ের বিপরীতে ৩ মাস অন্তর লভ্যাংশের টাকা নিতে যারা এখানে আসেন, ফটকে তালা দেখে ফিরে যাচ্ছেন অনেকেই। এই উপজেলায় সঞ্চয় ও পেনশন স্কিমের গ্রাহক আছেন প্রায় ৭,০০০। ডাকঘর বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বয়স্ক ও সঞ্চয় লাভের ওপর নির্ভরশীল এসব মানুষ। জেলার আরেক উপজেলা দামুড়হুদা ডাকঘরের দরজা বন্ধ করে ভেতরে অলস সময় কাটছে কর্মকর্তা কর্মচারীদের। স্থানীয় পর্যায়ে আমাদের এলাকায় যে পোস্ট অফিস আছে, এই পোস্ট অফিস তো এমনিতেই সুবিধা বেশি পাওয়া যেত না, লোকজন কম থাকার কারণে, আর এখন তো একেবারেই আমরা পাচ্ছি না। পোস্ট অফিস খোলা থাকার কথা, কিন্তু আজকের দিনও পোস্ট অফিস আপনারা দেখতেছেন বন্ধ। এটা একদিন পর পর এটা খোলা হচ্ছে। ডাকঘর কর্তৃপক্ষ বলছে করোনার কারণে সীমিত করা হয়েছে অফিসের কর্মঘণ্টা, তাই শুক্র ও শনিবার বাদে সপ্তাহে ৩ দিন খোলা হচ্ছে ডাকঘর। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত 3 ঘন্টা পেনশন স্কিমের টাকা দেয়া হচ্ছে। এখন গাড়ি ঘোড়া চলছে না, প্রতিদিন ডাক আসা যাওয়া হচ্ছে না, যার জন্য অফিস ওইভাবে খুলতে হচ্ছে। একদিন পর পর গত এই পর্যন্ত 16 তারিখ পর্যন্ত সন্তোষ আর সাধারণ ছুটি ঘোষণা করে রাখি। দরজা আংশিক বন্ধ রেখে আমরা শুধু সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা এই কাজটা করতেছি। তো এতে কোনো গ্রাহক অসন্তুষ্টি প্রকাশ করেনি। ডাক বিভাগ বলছে সারা দেশে ৯,৮৮৬টি ডাকঘরে এমন গ্রাহক কয়েক লাখ। 16 মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলেও ডাকঘর খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে 5 এপ্রিল থেকেই। সঞ্চয় স্কিমের লেনদেন, অবসর ভাতা পরিশোধ, ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবা দিতে খোলা রাখতে হবে ডাকঘরের কাউন্টার। পেনশন তুলতে পারবে, পেনশনার সঞ্চয়পত্রের টাকা কুপন তুলতে পারবে, আপনার পরিবার সঞ্চয়পত্রের কুপনের টাকা তুলতে পারবে, সেভিংসের টাকা তুলতে পারবে। বিশেষ করে আমরা সেভিংসের টাকা তোলার জন্যই অফিসগুলো খোলা রাখা হয়েছে। ডাক বিভাগ বলছে সারা দেশে কোভিড-19 সংক্রমণ রোধে ঘরে ঘরে ডাক পৌঁছানো বন্ধ রয়েছে। শুধু ই-কমার্স ও পার্সেল স্থানীয় ডাকঘর থেকে গ্রহণের জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের আয় কমা, রিচার্জ পয়েন্ট বন্ধ থাকে এবং ইন্টারনেট ভিত্তিক কলের পরিমাণ বাড়ায় মোবাইল অপারেটরদের ভয়েস কল কমেছে। কোনো কোনো অপারেটরের ভয়েস কল কমেছে 30% পর্যন্ত। তাদের দাবি সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় ভয়েস কল থেকেই, তাই বর্তমান পরিস্থিতিতে কম হচ্ছে রাজস্ব আয়। করোনার সংক্রমণ এড়াতে বাড়িতে অবস্থান করছেন সবাই। ইন্টারনেটের উপর নির্ভরশীলতা বেড়েছে ঘরবন্দি মানুষের। এই অবস্থায় ভয়েস কলের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ হচ্ছে বেশি। বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট ডেটার ব্যবহার 20 থেকে 25% বাড়লেও মোবাইলে ভয়েস কলের পরিমাণ 30% পর্যন্ত কমেছে। ইন্টারনেট কিন্তু অনেক বেড়ে গেছে, ইউজেজটা মানুষ ঘরে বসে প্রায় 20%-এর মতন ইন্টারনেট বেড়ে গেছে, কিন্তু আমার ভয়েস কিন্তু আবার অনেক কমে গিয়েছে। এবং যেহেতু আমাদের ভয়েস কমে গিয়েছে, আমার কিন্তু রেভিনিউ ওর ইম্প্যাক্টটা অনেক বেশি, কারণ ডেটাতে কিন্তু আমাদের ওরকম রেভিনিউ আসে না। তারপর আমরা যেটা করেছি এই পরিস্থিতি মানুষদেরকে জন্য আরও সাহায্য করার জন্য, আমরা কিন্তু ইন্টারনেট প্রাইস অনেক কমিয়ে দিয়েছি, যার মাধ্যমে ডেটা প্রাইসটা আরও কম। অপারেটরদের দাবি, মোবাইলে ডেটার ব্যবহার বাড়লেও 50% পর্যন্ত বোনাস দেয়ায় রাজস্ব আয় কম হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে। গ্রাহকদের ডেটা কনজাম্পশন বেড়ে গেছে 25 থেকে 30%, কিন্তু অন্যদিকে ভয়েস কনজাম্পশন আবার কমে গেছে। এখন এই ক্ষেত্রে ওভারঅল আমাদের কিন্তু ওভারঅল রেভিনিউ ড্যান করেছে, বা আমাদের রেভিনিউ কমে গেছে প্রায় 15% পর্যন্ত। এর কারণটা হচ্ছে আমরা ডেটাতে প্রচুর ডিসকাউন্ট দিয়েছি, এবং এটার ক্ষেত্রে সরকারের একটা অনুরোধ ছিল যাতে ডেটাতে বা ইন্টারনেটের ক্ষেত্রে যাতে ডিসকাউন্ট দেওয়া হয়। বিটিআরসির হিসেবে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক সহ 4 অপারেটরের মোবাইল গ্রাহক রয়েছে 16,61,00,000, আর মোবাইল ইন্টারনেট গ্রাহক 9,42,36,000। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।